আমি আজকের ক্লাসের জন্য একটা ফোল্ডার তৈরি করলাম। আপনারা হচ্ছেন ভোলা ব্যাচ ক্লাস 4। জি স্যার, আজকে ক্লাস 4। তো ক্লাস 4 এর ভিতরে আমি স্টিম ফাইল নিলাম, index.html, css ফোল্ডার নিলাম। তারপর এর ভিতরে আমি যেটা করব, এখানে আমি একটা ফাইল নিব। style.css নিলাম। এটাকে আমি ব্র্যাকেটস ওপেন করলাম। পাশাপাশি আমি সিএসএস ফাইলটাকে ওপেন করতেছি। প্রথমত যেটা শর্টকাটের ব্যাপারটা দেখেন, আমরা এর জন্য ব্র্যাকেটসের ফাইল মেনুতে যাব। যান সবাই ফাইল মেনুতে গেছেন? জি স্যার। ফাইল মেনু থেকে নিচে দেখেন এক্সটেনশন ম্যানেজার আছে, এক্সটেনশন ম্যানেজার। এটা আমরা তো ক্লিক কালকে করব। করেছিলাম হ্যাঁ, রাতে। অনেকে করতে পারেনি, তো ওনাদেরকে করে দিচ্ছি। সকালেও দেখাই দেওয়া হয়েছে। যারা করেছেন তারা দেখেন, যারা করেননি তারা করেন। এক্সটেনশন আমি তো স্যার ভিজুয়াল কোড স্টুডিও ব্যবহার করি। আচ্ছা, ভিজুয়াল কোড স্টুডিও আপনারটা তো তাহলে অন্য ধরনের ফিচার আছে। আপনি ইউটিউবে ওটা শর্টকাট ইউজ দেখলে পাবেন। হ্যাঁ, এটা আপনার কোনো কাজ নেই। আচ্ছা, স্যার আমি আমার একটা এখানে প্রশ্ন ছিল, যদি অবদান বলতাম। আচ্ছা বলুন। স্যার ওই যে আমরা যে কোনো ইমেজ অথবা টেক্সট বামে এবং মাঝখানে অথবা ডানে নেওয়ার জন্য টেক্সট অ্যালাইন বা ইমেজ অ্যালাইন এগুলো ব্যবহার করি না। হুম এটা কি নিচে নামানোর জন্য বা উপরে উঠানোর জন্য কোনো সিএসএস এর কোনো কাজ আছে? আচ্ছা, ওই আজকে ক্লাস আছে, ওগুলো দেখবো আজকে। স্যার বলুন স্যার। ঠিক আছে, দেখুন তো, আমি এখানে ইমেজ প্রপার্টি, সরি ইমেজ লিখলাম, EMMET। এরপর নিচে যে অপশনটা দেখাচ্ছে না, এটা ঠিক রাইট সাইডে সর্বডানে যে একটা ইনস্টল বাটন আছে, এটা সবাই ক্লিক করেন। করছেন সবাই ক্লিক? সবাই করতেছেন? আমারটা তো এখন হবে না, পরে করে নেব। আমি এখন আগের মতো কাজ করি। হ্যাঁ, আচ্ছা, যারা করতেছেন তারা কি করতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে এখানে ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে আমরা দেখব যে উপরে যে ফাইল এডিট অর্থাৎ মেনু বারটা আছে, মেনু বারের ঠিক সর্বডানে এর পরে ইমেজ নামে একটা অপশন তৈরি হয়েছে কিনা। না হলে বলবেন। হুম, সবার হয়েছে? আচ্ছা দেখেন, আমি এখানে স্ট্রাকচারটা যদি লিখতে চাই, স্ট্রাকচারটা লেখার জন্য আমরা কি করব, HTML তারপর 5 লিখবো। 5 লেখার পরে তারপর ট্যাবে চাপ দেব, তাহলে আমাদের স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে। যারা ইনস্টল করেছেন তাদের কি হচ্ছে এই অপশনটা? হ্যাঁ হয়েছে। জি স্যার, হয়েছে স্যার। গুড। আচ্ছা, একইভাবে
আমরা যদি কোনো ট্যাগ লিখতে চাই, ধরেন এখানে আমি একটা লিঙ্ক করব, তো আমার লিঙ্ক ট্যাগ আর সবকিছু লিখতে হবে না, শুধু লিঙ্ক লিখবো স্বাভাবিকভাবে, লেস দেন গ্রেটার দেন কিছুই লিখবো না। লিঙ্ক লিখে ট্যাপে চাপ দেব, আমার পুরো লেখাটা চলে আসবে। তারপর আমি ডাইরেক্টরিটাকে ধরিয়ে দেব। এটা আমার হয়ে গেল। আচ্ছা, এই পর্যন্ত আমি নিলাম। নেওয়ার পর আমরা আজকে যেটা দেখব হেডিং অর্থাৎ বর্ডার প্রপার্টিস। আমি একটা H1 ট্যাগ নিচ্ছি। দেখেন শুধু ট্যাগের নাম লিখছি, লিখে ট্যাপে চাপ দিচ্ছি, এটার ওপেনিং ক্লোজিং চলে আসতেছে। এখানে আমি লিখতেছি বর্ডার প্রপার্টিস, বর্ডার প্রপার্টিস, বর্ডার প্রপার্টিস। আচ্ছা, এরপরে আমরা এর নিচে আর একটা হেডিং ট্যাগ নিলাম, যেটার ভিতরে আমরা এই কাজগুলো দেখব। তো এখানে আমি একটা লরিমের, দেখেন যদি লরিমের কোনো লেখা নিতে চাই, আমার লিখতে অনেক সময় লাগে। আমি চাচ্ছি যে লরিমের 6টা ওয়ার্ড চলে আসুক। লরিম লিখে তারপর 6 লিখে তারপর ট্যাপে চাপ দিব, আমার এখানে লরিমের 6টা হয়ে যাবে। টেপ দিলাম। আমি এর ভিতরে একটা ক্লাস তৈরি করব। এর ভিতরে আমরা একটা ক্লাস তৈরি করব। তো ক্লাস আমি যে নামটা দিতে পারি সেটা হচ্ছে বর্ডার। আপনার স্ক্রিনটা অফ নাকি স্যার? না তো, তাহলে না, ঠিক আছে প্লিজ। ঠিক আছে, আমি আমার এখানে একটা ক্লাস নিলাম বর্ডার প্রপার্টিস নামে, ঠিক দিলাম। সেভ দেওয়ার পর আমাকে এটাকে সিএসএস এ ধরতে হবে। আমি এটাকে সিএসএস এ ধরতেছি, কপি করলাম, কপি করে আমি প্রথমে ডট দিলাম, পেস্ট করলাম। প্রথমত যে ব্যাপারটা আমাকে দেখতে হবে, আমাদের স্লাইডে যে জিনিসগুলো আছে, দেখেন একটা বর্ডার মধ্যে কি কি থাকে। প্রথমে থাকে বর্ডার কালার, থাকে বর্ডার ওয়েট, তারপর থাকে বর্ডার স্টাইল। দেখেন আমি লিখলাম বর্ডার ওয়েট, দেখেন এটা শর্টকাট লিখবো, BW লিখবো, তারপর দেখেন নিচে সাজেস্ট করতেছে, আমি ইন্টার দিলাম, হয়ে গেল। বর্ডার ওয়েট আমি দিলাম যে 2 পিক্সেল। তারপর বর্ডার কালার BC দিলাম, আমার বর্ডার কালার দেখাচ্ছে, আমি এখানে নিয়ে নিলাম যে রেড। ঠিক আছে, একইভাবে আমি বর্ডার স্টাইল BS দিব, বর্ডার স্টাইল চলে আসছে, আমি ইন্টার দিয়ে লিখে নিলাম বর্ডার স্টাইল, দিয়ে দিলাম সলিড। ঠিক আছে, এখন যদি আমি এটাকে সেভ দিয়ে রিলোড দিই, তাহলে আমার আউটপুটে চলে আসবে। দেখেন এই যে আমার একটা চতুর্দিকে একটা বর্ডার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটাই ছিল বর্ডারের কাজ। এরপর আসেন এই তিনোটা জিনিস আমরা একটা প্রপার্টি ডিক্লেয়ার করেই করতে পারি। তো এটাকে আমি কমেন্ট আউট করে রাখতেছি। এটা আসলে কি আমি এখানে বুঝাইছি যে বর্ডার প্রপার্টির মধ্যে কি কি থাকে। দেখেন প্রথমে আমি বর্ডার লিখেছি, বর্ডার লেখার পরে তারপর এটা আমি প্রথমে দেব কি, এই যে 2 পিক্সেল মানে কি, ওয়েটটা দিলাম হচ্ছে, এই যে ওয়েট, বর্ডার ওয়েট 2 পিক্সেল, স্পেস দিয়ে স্টাইলটা দিব, আমি এখানে লিখে দিলাম সলিড, স্পেস দিয়ে তারপরে এই যে কালার নিচে না, কালার, কালারটা দেব, কালারটা দেব, এখানে আমি কালার দিলাম যে রেড, রেড দিলাম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, সলিডটা কি স্যার? সলিড হচ্ছে বর্ডার স্টাইল, আমি আপনাকে এখানে দেখাইছি, এটা হচ্ছে বর্ডারের স্টাইল। আচ্ছা, এরপর আরো দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের এরকম একই কাজ করবে। শর্ট হয়ে গেল, হ্যাঁ কোডটা শর্ট হয়ে গেল, এখন সুন্দর লাগতেছে বেশি। হ্যাঁ হ্যাঁ, কোডটা শর্ট হয়ে গেছে, অর্থাৎ 3 কোডে আমি যদি লিখতাম তাহলে জিনিসটা হয়তো ওইটা আর কি, এখানে এক হয়ে কোড গেছে এক লাইনে হচ্ছে। এক লেখা। দেখেন আমরা অর্থাৎ এই তিনটা জিনিসই, অর্থাৎ এই তিনটা প্রপার্টির কাজ আমি একটা প্রপার্টি ডিক্লেয়ার করছি, শুধু বর্ডার, এবং এটা হচ্ছে আমাদের এই ওয়েটের কাজটা হচ্ছে, আর এই সলিড অর্থাৎ এই স্টাইলের কাজটা আমি এখানে লিখতেছি, আর এই যে বর্ডার কালার এটা আমি এখানে লিখে দিচ্ছি।
এরপরে আমাদের যেটা আছে বর্ডারের স্টাইল। এখন বর্ডারের অনেকগুলো স্টাইল আছে। তো এখানে আমরা শুধু একটা দেখেছি, সেটা হচ্ছে কি সলিড। তো আমি একটা একটা করে নিব, কমেন্ট করে রাখবো, অর্থাৎ অনেক বড় আজকে করতে চাচ্ছি, কমেন্ট করে করে দিয়ে দেবো শুধু। দেখেন সলিড আমরা দেখেছি, এখন আমরা দেখতে পারি ডটেড। সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা যদি এটা রিলোড দিই, তাহলে দেখেন বর্ডারটা ডট ডট হয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন সবাই? দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্টাইলের। এরপর যদি আমরা আরেকটা নিই, এখানে যদি আমরা দিয়ে দিই ড্যাশ, ড্যাশ যদি দিয়ে দিই, দেখেন ড্যাশ আমাদের কি কাজ হচ্ছে, এটা ড্যাশ ড্যাশ হয়ে আসতেছে, অর্থাৎ ড্যাশ ড্যাশ ভাবে আমাদের বর্ডারটা নিচ্ছে। একইভাবে আমি যদি আরেকটা প্রপার্টি নিই, যেরকম ভাবে নিতে পারি যে গ্রুপ, তাহলে দেখবেন এটা আলাদা একটা ফিচার, অর্থাৎ অন্য আরেকটা ডিজাইন আসবে। এখানে বোঝা যাচ্ছে না, আমি পিক্সেলটা একটু বাড়াই দিলাম, দেখেন 5 পিক্সেল। তো কেমন জানি একটা ঢেউ দিচ্ছে, একটা সিঁড়ির মতো হয়েছে বর্ডারটা, স্টাইলটার মতো। আচ্ছা, এরপরে আমি যেটা করতে পারি, হ্যাঁ, আপনার কোডটা একটু বড় করে নিলে একটু ভালো হতো ভাইয়া। ভিজিবল। হ্যাঁ, হয়েছে ভাই। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে পারি, যে গ্রুপ আছে, এরপর আছে ইনসেট। ইনসেট আছে, ইনসেট আছে। ইনসেটের ভিতরে আমাদের যেটা হয় দেখেন, ইনসেটেও এরকম হয়, একটু ওই গ্রুপের। স্ক্রিনটা চলে গেছে। আচ্ছা আসুক, একটু ওয়েট করেন। তো আমরা শিখলাম কি, ইনসেটের স্টাইলটা দেখলাম। তো এটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি। আপনারা এটা কমেন্টটা করে তারপরে এটা প্র্যাকটিস করবেন, এটা কি কাজ এটা আপনারা দেখবেন। তারপর একটা আছে আউটসেট। আউটসেট, আউটসেটের যে কাজটা হচ্ছে দেখেন, ইনসেটের ঠিক বিপরীত। দেখেন এখানে নিচে চলে আসছে, ওই ডার্ক যে, যেটা একটু গাঢ় কালার, সেটা নিচে আসতেছে, হালকাটা উপরে চলে আসছে। এরপরে আসেন আমরা যেটা দেখতে পারি, সেরপরে ডবল আমরা একটা দেখতে পারি, এটাও ব্যবহারটা অনেক সুন্দর লাগে দেখতে। DOUBLE, ডবল। ডবল স্টাইলটা আমরা দেখতে পারি। সেভ দিলাম, রিলোড দিলে, আচ্ছা এটা একটু পিক্সেলটা বাড়াই দিই। দেখেন এটা ডবল আকারে, অর্থাৎ এখানে বর্ডারটা ডবল হয়ে আসছে। এটাই হচ্ছে ডবল স্টাইলের কাজ। একইভাবে যদি আমরা আউটসাইড নাম এগুলো দেখেছি, সবগুলোই দেখেছি, রেঞ্জ সেটাও দেখেছি না, রেঞ্জটা দেখে নিই, রেঞ্জটা দেখবো। আচ্ছা, রেঞ্জটা আমরা দেখি, RIDGE রেঞ্জ। রেঞ্জ, তো এটাকে আমি এটাকে কমেন্টটা উঠিয়ে দিয়ে এটার আউটপুটটা দেখতেছি। এই যে, আমি এটা, এই ছিল বর্ডারের ভিতরে স্টাইল। স্যার, আরো কিছু কমেন্ট আছে। আউটের শর্টকাটটা একটু বলবেন? কমেন্ট আউটের শর্টকাট অবশ্য আমি এখানে এক্সটেনশন ইনস্টল করি নাই, আমি কালকে আপনাকে দেখাই দেবো। আমি যেটা করতেছি সেটা করতে চাচ্ছেন? আমি তো এখানে কন্ট্রোল চেপে ধরে এই পাশে চাপ দিতেছি, বুঝছেন? এই
এখানে যেখানে কন্ট্রোল চেপে ধরে করতেছি এখানে একসাথে হবে। এরপরে হচ্ছে নান। নান আমি যদি দিই, নান কি হবে সেটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন। অর্থাৎ বর্ডারটা নান হয়ে যাবে, বর্ডারটা থাকবে না, এটাকে নান বলে। একইভাবে আমাদের আরেকটা হচ্ছে যে আমরা যদি হিডেন করতে চাই, হিডেন একই কাজ, নানের যে কাজ হিডেনেরও সেই কাজ, অর্থাৎ বর্ডারটা হিডেন হয়ে যাবে, হাইট হয়ে যাবে। তা আমি সবগুলো কেটে দিয়ে শুধুমাত্র সলিডটাকে জাগিয়ে রাখতেছি। তো আপনারা এগুলো সব প্র্যাকটিস করবেন। এই ছিল বর্ডারের বিভিন্ন স্টাইল নিয়ে কাজ। এখান থেকে এটা উঠাই দিলাম, সেভ করে দিলাম। এখন যদি এই যে এটা আমাদের ছিল কাজ বর্ডারের। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বর্ডার টপ। দেখেন এখানে আমি এগুলো দেখাই দিচ্ছি। বর্ডার বিটি লিখে আমি এন্টার দেব, বর্ডার টপ চলে আসছে। এখান থেকে আমি যে কোনো একটা কপি করে নিচ্ছি, এটাই নিচ্ছি। সামনে জিনিসগুলো একই থাকবে, শুধু প্রপার্টিতে যেটা বেশি ইউজ হবে সেটা হচ্ছে বর্ডার টপ। আমি যদি এটাকে সেমিকোলন দিয়ে সেভ করি তাহলে দেখবেন যে বর্ডারটা শুধুমাত্র টপে নেবে। সব বর্ডারেরই কাজ, বুঝছেন? এখানে যে বর্ডার প্রপার্টিস দেখছি না, সব বর্ডারের কাজ। তো বর্ডার টপ আমি দিয়ে দিলাম, সেভ করলাম। যদি আমি রিলোড করি, তো এটা কাজ করতেছিল, হয় এটা আসলে ভিতরে আসলে 2 পিক্সেল সলিড রেড বর্ডার টপ। আচ্ছা এখানে আবার একটা উপরে বর্ডার একটা টপ। কমেন্টিং ছাড়া আছে। আচ্ছা হ্যাঁ, আমি এটাকে সেভ দিলাম। দেখবেন শুধুমাত্র টপে বর্ডারটা নিচ্ছে, শুধু টপে নিচ্ছে। এটা হচ্ছে বর্ডার টপ প্রপার্টির কাজ। সরি আমি দেখেন কমেন্টের কাজ তো সবাই জানেন মনে হয় না? কমেন্টে কি জি হয়? স্যার। জি স্যার। জি স্যার। বটম, অর্থাৎ আমি যে কোডটা লিখতেছি এটা আমি আমার এখানে রেখে দিতে চাচ্ছি, বা এটা চান্স আমি শো করাইতে চাচ্ছি না। এটাই হচ্ছে কমেন্ট, এবং কমেন্ট করে রাখি। আরো অনেক কারণ আছে। আচ্ছা বর্ডার বটম, অর্থাৎ আমি যদি নিচে বর্ডারটাকে দেখতে চাই তাহলে লিখবো আমরা বর্ডার বটম। একইভাবে আচ্ছা লেফট, লেফট আছে। আমি যদি শুধুমাত্র লেফটে বর্ডারটা দেখতে চাই তাহলে আমি বর্ডার লেফট দিয়ে এই কাজটা করব। একইভাবে আছে রাইট, আমি যদি বর্ডারটা শুধুমাত্র রাইটে দেখতে চাই তাহলে আমি শুধু লিখবো কি বর্ডার রাইট। দেখেন এই যে রাইট সাইডে চলে আসছে বর্ডারটা। ঠিক আছে, এই ছিল আপনাদের বর্ডারের সাথে পরিচিতি। আপনারা দেখা যাচ্ছে? আরেকটু আমি কি করে দেব? এই এরকম রাখলে হয়? স্যার দেখা যাচ্ছে, স্যার দেখা যাচ্ছে। আর জুম করতে হবে? না স্যার আর করতে হবে না। ঠিক আছে, ওকে আপনারা করেন 5 মিনিট, আমি মিউট করে রাখতেছি। স্যার একটু স্যার জি বলুন। স্যার বর্ডার টপটা একটু নিচে পড়ে গেছে, ওটাকে একটু যদি উপরে উঠে দিতে সিএসএস আগে উপরেগুলো লেখেন, এর মধ্যে আমি চলে আসবো। নিচেগুলো লিখছি ঠিক আছে। স্যার, এবার সরি উপরেগুলো লেখা হয়েছে, নিচেগুলো একটু আর একটু এটা স্যার। স্যার আমার করা হয়ে গেছে স্যার। সবার হয়ে গেছে? আমার হয়ে গেছে স্যার। আচ্ছা আমি 5 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু করেন। হয়ে গেছে ভাইয়া আপনার যে করতেছিলেন? জি জি স্যার আমার হয়ে গেছে।
তো আমি এটুকুই দিলাম, সবাই জি করুক, হয়েছে ঠিক আছে? ভাইয়া। স্যার হ্যাঁ, সমস্যা স্যার। স্যার এই যে দুনো পাশে স্যার এই যে স্টার আর অবলিক এটা স্যার কিভাবে কাটে একসাথে? জি এটা স্টার আর অবলিক যে সিএসএস সিএসএস স্যার এই দুনো পাশ যে থেকে একসাথে এক্সট্রা। কিভাবে কাটে? হ্যাঁ 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 এইটা স্যার, হ্যাঁ এটা কিভাবে কাটে একসাথে? আচ্ছা আচ্ছা, দেখেন এই যে আমি এখানে কার্সরটা দিলাম, জি স্যার। ঠিক আছে? জি জি তারপর আমি আবার এইখানে কার্সরটা দেওয়ার সময় কন্ট্রোল চেপে ধরে দিলাম, কন্ট্রোল আমার দুই পাশে চেপে ধরে, দুই পাশ থেকে ও আচ্ছা। জি জি ঠিক ঠিক আছে? আছে, থ্যাংক ইউ এখন স্যার। আমি দুই পাশে যা লিখবো সব একসাথে আসবে, ঠিক আছে? ও জি ঠিক আছে, থ্যাংক ইউ। সেভ দিলাম। ওকে, আসেন এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সিএসএস মার্জিন। এক ভাই প্রশ্ন করছিলেন না যে আমরা ফ্লোট লেফট নিতে পারি, রাইট নিতে পারি, সেন্টারে নিতে পারি, উপর থেকে কিভাবে নিচে নামাবো বা নিচ থেকে কিভাবে উপরে নামাবো, এই সমস্ত কাজগুলো আমরা মার্জিন প্রপার্টি দিয়ে করে থাকি। এখানে আমরা যে সমস্ত প্রপার্টি গুলো বেশি ইউজ হয় এই সমস্ত প্রপার্টি গুলো এখানে আমরা রেখেছি। মার্জিনে আর 5টাই প্রপার্টি আছে, আমরা এগুলো দেখবো এখন। তো এটার জন্য আমি আলাদা একটা ফাইল নিয়ে নিলাম, মার্জিন ডট এইচটিএমএল নাম। দেখেন এটাকে আমি ব্র্যাকেট ওপেন করতেছি। ওপেন করার পরে আমি এটাকে স্ট্রাকচারটা লিখে ফেলে এইচটিএমএল এর। তারপর আমি লিঙ্ক ট্যাগটা নিব, তারপর সিএসএস ফোল্ডারের নাম লিখে ফাইলটার নাম দেব। আচ্ছা, তো মার্জিন প্রপার্টি দেখার জন্য আমি এখানে একটা হেডিং দিলাম, তো এখানে লিখে দিচ্ছি মার্জিন প্রপার্টিজ, মার্জিন প্রপার্টিজ S2 দিলাম। এখানে আমি লোডিং লিখলাম, 6 দিলাম, ট্যাবে চাপ দিলাম। এখানে এখানে আমি একটা ক্লাস লিখছি, আমি লিখে দিলাম যে মার্জিন হাইফেন প্রপার্টিজ। আমি এটা কপি করে সিএসএস এ নিলাম, ডট দিয়ে পেস্ট করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো দেখেন আমি এখানে একটা করতে পারি কি, কমেন্ট অপশনটি নিলাম, এখান থেকে পেস্ট করলাম, এটার ভিতরে আমি লিখে দিলাম যে প্রপার্টিজ। এটা ছিল আপনার বর্ডার প্রপার্টিজ। এখন আসেন মার্জিন প্রপার্টিজ এর মধ্যে আমরা যেটা শিখব, মার্জিন গুলো শিখব। তো আমি প্রথমে এটার ভিতরে কিছু স্টাইল করে দিচ্ছি, যেরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি আমি গ্রিন। তারপরে এটা একটা কালার দিয়ে দিতে পারি, আমি কালার দিয়ে দিতে পারি FFF, টেক্সট অ্যালাইন দিয়ে দিতে পারি সেন্টার। সেভ করলাম। তো এখান থেকে আমি এটা নিয়ে আসি, ওপেন করলাম। তো HTML ফাইলটা, CSS ফাইলটা আমার লিঙ্ক করা হয়েছে, সেভ দিলাম। দেখেন এই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা এটাকে মার্জিন প্রপার্টি দিয়ে কি কাজ করে দেখবো যে এটা কি পরিবর্তন আসে। প্রথমত দেখেন মার্জিন টপ, আমি চাচ্ছি কি উপর থেকে নিচে নামাতে, এর জন্য আমরা ব্যবহার করব মার্জিন টপ। দেখেন মার্জিন টপটা আমি যেভাবে ইউজ করতেছি, এখানে লিখবো আমি মার্জিন টপ, আমি দিয়ে দিলাম যে 100 পিক্সেল, ঠিক আছে? এখন যেটা হবে দেখেন এটা এইখানে আছে, এটা 100 পিক্সেল নিচে নেমে গেছে। দেখেন 100 পিক্সেল কি এসে নিচে নেমে গেছে। একইভাবে
আমি যদি এটাকে মার্জিন বটম করি, মার্জিন বটম যদি আমি করি 100 পিক্সেল, তাহলে আমরা তো বুঝতে পারবো না, কারণ কি এটা ডিফল্টলি নিচে অনেক স্পেস আছে, কিন্তু এটাকে নিচে কাজ করে। কিছু বোঝার জন্য আমি পিক্সেলটা একটু বাড়াই দিলাম, 1000 পিক্সেল করে দিলাম। তাহলে দেখবেন এখানে একটা স্ক্রল বার চলে আসবে। এই দেখেন একটা স্ক্রল বার চলে আসছে, অর্থাৎ এই লেখাটা ঠিক নিচ থেকে সে 1000 পিক্সেল কি নিচ্ছে, স্পেস নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে কি মার্জিন বটমের কাজ। অর্থাৎ আপনি যদি এর ভিতরে কিছু লিখতে চান, সেটা আপনি লিখতে পারবেন না। দেখেন আমি এখানে হেডিং ট্যাগ আরেকটা নিলাম, নেওয়ার পর আমি ক্লাসটাকে কেটে দিলাম। এখন যদি সেভ দেই, সে 1000 পিক্সেলের পরে লেখাটা নেবে, দেখছেন এখানে আসছে। এটা হচ্ছে মার্জিন বটমের কাজ, অর্থাৎ যেখানে আপনি মার্জিন দিবেন ওর ভিতরে কোনো কিছু শো হবে না। এটা 100 দিয়েই রাখলাম, কম রাখলাম আর কি। একইভাবে আরেকটা জিনিস আমরা একই সাথে শিখি, সেটা হচ্ছে প্যাডিং। এই যে দেখেন, এই যে প্যাডিং এর কাজ আছে, এগুলো 5টাই দেখেন, চারটা আছে। প্যাডিংটা করে কি, মার্জিন করে কি, সে বাহির থেকে স্পেস নেয়। অর্থাৎ এই যে আমার এটা হচ্ছে কি আমার H1 ট্যাগের একটা নির্দিষ্ট ব্লক, এইটার ভিতরে এই লেখাটার ভিতরে এতটুকু হাইটের মধ্যেই আমার লেখা আছে। তো মার্জিন কি করতেছে, এর বাহির থেকে স্পেস নিচ্ছে। আর প্যাডিং করবে কি, এর ভিতর থেকে স্পেস নেবে। দেখেন আমি নিচ্ছি যে প্যাডিং টপ, প্যাডিং টপ আমি নিচ্ছি যে 20 পিক্সেল। তো হচ্ছে কি এখানে আমার এই যে লেখাটা ঠিক উপর থেকে 20 পিক্সেল স্পেস নিয়ে নেবে। দেখেন উপর থেকে সে কি 20 পিক্সেল স্পেস নিয়ে নিয়েছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে 100 পিক্সেল স্পেস আছে। একইভাবে যদি আমরা প্যাডিং বটম করে দিই, সে কি করবে, ভিতর থেকে একটা স্পেস নেবে, অর্থাৎ নিচ থেকে স্পেসটা নেবে, নিচ থেকে। দেখেন নিচ থেকে কি সে স্পেসটা নিচ্ছে। তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি, মার্জিনের কাজ হলো কি, আপনার যে এলিমেন্টটা আছে, এলিমেন্টের ঠিক উপরে, নিচে, লেফটে, রাইটে, এরকম যদি আমরা কোনো প্রপার্টি ইউজ করি, তো সেটা আমরা মার্জিন দিয়ে করব। আর যদি এই লেখাটা ঠিক উপরে, নিচে, লেফটে, রাইটে যদি কোনো স্পেস তৈরি করতে চাই, তাহলে আমরা প্যাডিং প্রপার্টি ইউজ করব। তো একইভাবে আমি এখানে মার্জিন লেফট দিয়ে দিলাম একটা। যদি মার্জিন লেফট দিয়ে দিই, তাহলে দেখবেন লেফট সাইড থেকে 100 পিক্সেল সে কি সরে আসছে। একইভাবে যদি আমি একটা মার্জিন রাইট দিয়ে দিই, তাহলে দেখবেন যে রাইট সাইড থেকে 100 পিক্সেল কি সরে আসতেছে। তো এই জিনিসগুলো প্যাডিং এর ক্ষেত্রেও হবে। আমি ধরেন প্যাডিং এখানে লেফট দিয়ে দিলাম, এখানে প্যাডিং রাইট দিয়ে দিলাম, কিন্তু এটার আউটপুট বা এটার আউটপুট আমরা বুঝতে পারবো না, কেননা প্যাডিং রাইট, প্যাডিং বটমটা করে দিতে কেটে গেছে, এটাকে আমি প্যাডিং রাইট করি। তো প্যাডিং রাইট বলতে কি নিচ থেকে, অর্থাৎ এই লেফট সাইড এবং রাইট সাইড থেকে নেবে। তো আমি ওখানে দিচ্ছি 20 পিক্সেল, কিন্তু এখানে অলরেডি 100 পিক্সেলের মতো কি আছে, ফাঁকা আছে। ওর জন্য আমরা পরিবর্তনটা বুঝতে পারতেছি না। এই গেল আমাদের প্যাডিং এর কাজ। এখন আসেন এই যে মার্জিন টপ, মার্জিন লেফট, মার্জিন বটম, মার্জিন রাইট, চারটে প্রপার্টি নিয়ে আমরা কি করতেছি, এত বড় কাজটা আমরা করতেছি। উপর থেকে ফাঁকা করতেছি, নিচ থেকে করতেছি, লেফটে করতেছি, রাইটে করতেছি। তা আমি চাচ্ছি এতগুলো কোড আমি কেন লিখবো। তো এটার একটা সমাধান কি, আমরা শুধুমাত্র মার্জিন প্রপার্টি লিখবো। এইটার ভিতরে 4টা ভ্যালু নিব। দেখেন এই জিনিসটা কিভাবে কাজ করে।
এখানে যেটা ঘড়ি আছে এই ঘড়িটার টপ থেকে শুরু হয়, টপ, রাইট, বটম, লেফট। ঠিক আছে, টপ, রাইট, বটম, লেফট। ঠিক একইভাবে আমাদের এই যে প্রথম যে অংশটা, এটা টপের জন্য কাজ করবে। দেখেন আমি এগুলো সব কমেন্ট আউট করে দিচ্ছি। এগুলো সব কি করলাম, কমেন্ট আউট করে দিলাম। এখন যদি আমি কি করি, তাহলে আমাদের আউটপুটটা ঠিক এরকম হবে, অর্থাৎ মার্জিন, প্যাডিং সব চলে গেছে, মার্জিন গুলো সব চলে গেছে। তো এই জিনিসটা আমি যদি টপে পিক্সেল দিব, আমি দিলাম যে কত 100 পিক্সেল। তারপর এটা কিসের জন্য কাজ করবে, রাইটের জন্য, আমি রাইটে দিলাম 50 পিক্সেল। তারপর এটা কার জন্য কাজ করবে, বটমের জন্য, আমি দিলাম যে 200 পিক্সেল। এটা কাজ করবে লেফটের জন্য, এখানেও আমি দিলাম 50 পিক্সেল। অর্থাৎ একবার ডিক্লেয়ার করে আমি বাকি সমস্ত কাজগুলো একটা প্রপার্টির মধ্যে কি করে দিতে পারবো, টপে, লেফটে, রাইট। আমি 4 বার এই প্রপার্টি গুলো না লিখে কাজটা করে দিতে পারবো। আবার এমন জায়গা হতে পারে যেখানে শুধু লেফটেই আপনার মার্জিন দরকার বা নিচেই আপনার মার্জিন দরকার, তখন তো আপনি এই প্রপার্টি অবশ্যই ইউজ করবেন। একইভাবে প্যাডিংটাও ঠিক এইভাবেই কাজ করে, শুধু প্যাডিং প্রপার্টি। ঠিক আছে, তো আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। তো প্যাডিং এর এরকম 4টা অংশ থাকবে, পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল, 0 পিক্সেল। ঠিক আছে, তো আমি যদি এটাকে সেভ দিয়ে এটাকে রিলোড করি, তাহলে দেখেন এরকম হয়ে গেছে, অর্থাৎ এখানে কোনো মার্জিন অর্থাৎ প্যাডিং নেই, প্যাডিংটা কেটে গেছে। এটাকে যদি আমি চেঞ্জ করে দিই, 10 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখবেন যে উপরে স্পেস আসছে। এটাকে দিলে আমাদের আসবে রাইটে, এটাকে যদি আমরা দিই তাহলে আমাদের আসবে রাইটে। এটাকে যদি দিই এটা আসবে বটমে, এটাকে যদি দিই এটা আসবে লেফটে। ঠিক আছে, এখন যদি আমি রিলোড দিই তাহলে এইভাবে আমাদের কি প্যাডিংটা কাজ করে। এই ছিল, একই সাথে আমি আপনাদেরকে প্যাডিং এবং মার্জিনের কাজটা দেখিয়ে দিলাম। আপনারা এই জিনিসটা 5 মিনিটের মধ্যে প্র্যাকটিস করে ফেলেন। ভিজিবল আছে সবার কাছে? জি স্যার। আচ্ছা, করে ফেলেন সবাই, হতে পারেন। আচ্ছা, আমি এর পরের অংশে যাচ্ছি, সেটা হচ্ছে শ্যাডো। কি শ্যাডো, এখানে পিছনের কিছু ক্লাস আমি ইউজ করেছি, শ্যাডো। তো এখানে কিছু এলিমেন্টও আছে, আর এগুলো অনেকগুলো হয়ে থাকে। আমি অল্প কিছু এক্সাম্পল এখানে নিয়ে আসছি, এগুলো আমি কয়েকটা কাজ করে দেখাই দিব। তো আমি এটার জন্য একটা নতুন করে ফাইল তৈরি করে নিলাম। shadow.html এরকম একটা লেখা আছে। আমি ব্র্যাকেট একটু জুম ওপেন দিলে ভালো করলাম। হয়। আচ্ছা, দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো HTML:5 ট্যাগ, এটা আমি লিখে ফেললাম। এরপরে আমি লিঙ্ক ট্যাগটাকে নিব, লিঙ্ক ট্যাগটাকে নিলাম। লিঙ্ক ট্যাগের ভিতরে আমি সিএসএস ফোল্ডারটাকে আমি কি করলাম, কানেক্ট করে দিলাম। এরপরে আমি কি করব, এখানে কি কি কাজ আছে, ধরেন ফার্স্ট স্টাইল কি করে, আমি দেখেন এখানে কিছু পি ট্যাগ দিচ্ছি, যেরকম এই একটা পি নিলাম। এখানে একটা শর্টকাট খেয়াল করি, আমি একসাথে 4টা পি ট্যাগ নিতে চাচ্ছি, এর জন্য ইনটু 5টা নিতে চাচ্ছি, এর জন্য ইনটু 5 দিলাম, পি ইনটু 5। এবং এর ভিতরে আমি একটা প্যারাগ্রাফ লিখতে চাচ্ছি, ভিতরে বোঝানোর জন্য আমি একটা গ্রেটার দ্যান সাইন দিয়ে দিব। তারপর কি লিখবো, আমি লোরিম লেখাটাকে লিখবো। আমি চাচ্ছি যে প্রত্যেক লোরিমটা 6 ওয়ার্ডের হোক, আমি 6 লিখে দিলাম, তারপর সেভ প্রেস করব। তাহলে আমার কি হলো, একই সাথে 5টা পি ট্যাগ ওপেন হলো, এবং এর মধ্যে আমাকে ভিতরে এই লোরিম ওয়ার্ড চলে আসলো, 6 ওয়ার্ড বেশি। স্যার আবার একটু দেখাবেন? আচ্ছা, দেখেন আমি কি করলাম, প্রথমে আমি পি ট্যাগ নিতে চাই, এজন্য পি লিখলাম। পি লেখার পর আমি ইনটু সাইন দিলাম,
অর্থাৎ কয়টা নিব এর জন্য আমি দিলাম যে 6টা, অর্থাৎ আমি 6টা পি ট্যাগ নিতে চাই। কয়টা? 6টা পি ট্যাগ নিলাম। তো এইটার ভিতরে আমি একটা লরিম প্যারাগ্রাফ দিতে চাই, এজন্য আমি লিখতেছি কি লরিম। কিন্তু লরিমের আমি ফুল প্যারাগ্রাফটা দিতে চাই না, শুধু লরিম নিয়ে ট্যাব দিলে অনেক 3-4টি লাইন হয়ে যাবে। আমি চাচ্ছি কি 6 ওয়ার্ডের একটা প্যারা তৈরি হবে, ওয়ার্ড 6 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ এই আসলো। তো আমাদের এইরকম আসবে, 5টা পি আমাদের কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। এখন এখানে দেখেন এগুলো প্রত্যেকটাই কি পি, যখন প্যারাগ্রাফ ট্যাগ একাধিক, গুলো। হ্যাঁ এগুলো সবই প্যারাগ্রাফ ট্যাগ, সবগুলোই কি পি। তো আমি কি করব এখান থেকে, ধরেন এই পিটা কি ফার্স্ট চাইল্ড, এটা হচ্ছে তার সেকেন্ড চাইল্ড, একইভাবে এটা ফার্স্ট চাইল্ড, এটা কি লাস্ট চাইল্ড। তো আমরা যদি একটা কাজ করি, আমরা যদি পি কে ধরি, Argin prophytis. ঠিক আছে, এরপরে আমি এটার পরের অংশটাকে নিচ্ছি। দেখেন আমি যেটা করতে পারি, এখানে আমি একটা পি ট্যাগ দিলাম, পি ট্যাগ দিয়ে আমি যদি এটাকে সিএসএস করি, যেরকম আমি দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড দিলাম ইয়েলো, সরি ইয়েলো দিয়ে দিলাম। এরপর আমি একটা কালার দিয়ে দিতে পারি, কালার আমি দিয়ে দিতে পারি হ্যাশ হ্যাশের দিলাম। ক্লাস 4 এ গেলাম, এটাকে আমি ওপেন করতেছি। তো এরকম কি আমার প্রত্যেকটা পি এর জন্য কি এটা সিএসএস ব্যাকগ্রাউন্ড একদম চোখে লাগতেছে, আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, গ্রিন দিয়ে দিচ্ছি। লেখার কালারটাও আমি একটু চেঞ্জ করে দিই, লেখার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এরকম হলো। তো যখন আমরা একটা পি ট্যাগ নিয়ে কাজ করি, যখন আমরা কোনো একটা পি ট্যাগ নিয়ে এটার মধ্যে সিএসএস করি, তো এইচটিএমএল এর মধ্যে যতগুলো পি ট্যাগ আছে তার প্রত্যেকটার মধ্যে সেই সিএসএস টা নিয়ে নেব। কিন্তু আমরা যদি এরকম চাই যে না, পি এর প্রথম যে লাইনটা আছে শুধু সেটা আলাদা একটা সিএসএস আসে, তাহলে আমরা পি কলম দেখবো কি ফার্স্ট চাইল্ড। এরপরে আমি থার্ড সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এর ভিতরে আমি আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। ধরেন এখানে আমি দিয়ে দিলাম পিঙ্ক। ঠিক আছে, তো এখানে কালার আমি 0 0 দিয়ে দিচ্ছি। দেখেন প্রথম যে লাইনটা আছে সে কিন্তু কি আলাদা একটা বৈশিষ্ট্য ধারণ করেছে। তো এটাই হচ্ছে ফার্স্ট চাইল্ডের কাজ। এটার জি ভিতরে আমি একটা বুঝতেছি। প্যাডিং দিয়ে দিতে পারি 10 পিক্সেল। প্যাডিং এর কাজ তো আমরা শিখেছেন। আর যখন আমি শুধু একটা ভ্যালু নিব না, আমি এখানে 4টা ভ্যালুর কাজ দেখেছি। একটা ভ্যালু নিলে সে চতুর্দিক থেকে নেবে, টপে বামে সব দিক থেকে 4 পিক্সেল 10 পিক্সেল করে নিয়ে নেবে। ঠিক আছে, তো এই যে আমাদের ফার্স্ট চাইল্ডে কি করতেছে, উপরেরটাকে সে আলাদা একটা বৈশিষ্ট্য দিচ্ছে। একইভাবে যে জিনিসটা আছে আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে কি ফার্স্ট লেটার। তো আমি ফার্স্ট লেটারটাকে করার জন্য কি করব, ধরেন আমি একটা হেডিং ট্যাগ দিলাম, এইচএম ট্যাগ দিলাম, এর ভিতরে লোডিং দিলাম, এই দিলাম যে 4 ওয়ার্ড। ঠিক আছে, তো এটাকে আমি এই ট্যাগটাকে ধরলাম, এর ক্লাসও আমি তৈরি করতে পারি, সমস্যা নেই। আমি ডট দিয়ে এটাকে পেস্ট করলাম, ডট এই ট্যাগটাকে আমি নিলাম। নেওয়ার পর যদি আমি এটাকে ব্র্যাকেট দিই, এখানে যেটা করতে হবে আমার ফার্স্ট লেটারটাকে ধরার জন্য, সেটা আমাকে করতে হবে কি এখানে 2টা কলম দিতে হবে। কলম দেওয়ার পর আমাকে লিখতে হবে ফার্স্ট লেটার। এর ভিতরে আমি কি করব, আমি দিয়ে দিলাম যে ফন্ট সাইজ আমি দিয়ে দিলাম যে 25 পিক্সেল। তারপরে এটার একটা কালারও আমি দিয়ে দিতে পারি, সাদা কালার দিয়ে দিলাম।
এখন যদি এটাকে আমি রিলোড দিই তাহলে সরি, এখানে ডট দিতে পারি। স্যার কলম এটা হয়েছে স্যার। আচ্ছা, এটা আমি এটা দেখাচ্ছি, ঠিক আছে, ভালো করেই দেখেন। দেখেন এই পি ট্যাগটাই আমি দিলাম, ওটা দরকার নেই। পি ডবল কলম ফার্স্ট লেটার, ঠিক আছে। আমি এটা ফন্ট সাইজ দিয়ে দিলাম 25 পিক্সেল। তারপর এটার এরকমই থাকে। যদি এটাকে আমি রিলোড দিই তাহলে দেখবেন যে আমার প্রথম যে লেটারটা আছে শুধু এইটার জন্যই সিএসএসটা হয়েছে। যদি আমি এখানে কালার দিয়ে দিই, কালার দিয়ে দিলাম কত, রেড, বা এখানে আমি একটু বাড়াইয়ে দিলাম, তারপর শেপ দিলাম। এখন যদি এটাকে আমি রিলোড দিই দেখুন কত বড় বড় হয়ে গেছে। এটা 50 পিক্সেল একটা ফন্ট সাইজ দিয়েছে এবং এটা কালারটা রেড হয়ে গেছে, এটা হচ্ছে ফার্স্ট লেটারের কাজ। অর্থাৎ আমি কোনো প্যারাগ্রাফের যে কোনো একটা লেটার নিয়ে কাজ করতে চাই তখন আমরা এই কাজগুলো করে থাকি। আর যদি একটা লাইন করতে চাই, একটা লাইন নাকি একটা লাইন, জি একটা লাইনের প্রথম অক্ষরটা শুধু বড় হবে। একটা লাইনের প্রথম লাইনটা শুধু বড় হবে এরকম না? একটা লাইনের প্রথম লেটারটা ইয়ে হবে, বড় হবে। কিন্তু এখানে তো এটা লাইনই, জি 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 এটা লাইন না, ঠিক আছে। জি স্যার। ধরেন আমি এখানে যদি একটু লেখা বাড়াই দিতাম তাহলে এটা নিচে নিচে চলে আসতো, বুঝছেন। এরপরে আসেন আমি আরেকটা ট্যাগ দিচ্ছি, আমি S4 ট্যাগ দিচ্ছি। কি ট্যাগ এটা দেখানোর জন্য S4 এ আমি লোরিম লিখে দিলাম, লোরিম একটি নোট, ঠিক আছে। তো S4 টাকে আমি নিলাম কপি করে, তখন আমি এখানে পেস্ট করলাম, ডবল কোলন, তারপর কি হবে ফার্স্ট লাইন। ফার্স্ট লাইন যদি আমি করতে চাই তাহলে এখানে এই জিনিসটা আমরা করতে পারবো, যেরকম ভাবে আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি রেড এবং কালার দিয়ে দিচ্ছি যে এটাকে আমি সেভ দিয়ে যদি এটাকে রিলোড দিই তাহলে, আচ্ছা HTML টাকে আমি সেভ করি নাই, দেখেন এই যে আমার এখানে একটা লিখছিলাম স্কোর, এটা শুধু প্রথম লাইনটাই কি হয়েছে আলাদা একটা কাজ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমি যেটা করতে পারি আফটার বিফোর, এই জিনিসগুলো আমরা দেখতে পারি। স্যার এই আফটার কাজটা তো বিফোর ফ্রম ভেরিয়েন্ট দিয়েও করা যায় না স্যার? কোনটা? এই যে ফার্স্ট অক্ষর বড় করা। হ্যাঁ, ফরেন ভেরিয়েন্ট দিয়েও হয়, স্মল ক্যাপসের যে ভ্যালুটা আছে হ্যাঁ না হ্যাঁ ওটা হ্যাঁ। দিলেও হয়। আচ্ছা ঠিক আছে, এরপরে আসেন আমরা যেটা করতে পারি, আমি এটা H1 ট্যাগ দিলাম, H1 ট্যাগের ভিতরে আমি লিখে দিলাম যে মাই নেম ইজ লিখে দিলাম। লেখার পরে আমি H1 ট্যাগটাকে নিচ্ছি, লেখার পরে আমি এখানে দিয়ে দিলাম কি ডবল কোলন আফটার। এটার ভিতরে আমি কি করবো, একটা কন্টেন্ট নামে আমি একটা নেব, নেওয়ার পর এটার ভিতরে আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখে দিলাম শফিকুল ইসলাম, তারপর সেমিকোলন দিয়ে ক্লোজ করে সেভ দিলাম। এখন যদি এটাকে রিলোড দিই তাহলে দেখবেন মাই নেম এর পরে শফিকুল ইসলাম থেকে অ্যাড হয়ে চলে আসছে, এটা ছিল কি আফটার। একইভাবে যদি আমরা এরকম কিছু করি, এটাকে আমি S2 দিয়ে দিলাম, S2 দিয়ে দিলাম, এটাকে কাট করতেছি, আমি লিখতেছি কি এখানে অন্য আরেকটা নাম দিলাম রফিকুল ইসলাম,
এটাকে যদি আমি সিএসএস এইভাবে লিখি, ধরেন h2 কোলন ডবল কোলন, এটা হবে কি বিফোর, তখন ব্র্যাকেট দিলাম, শেষ করলাম, কন্টেন্ট লিখবো, কোটেশনের ভিতরে আমি এটা দিয়ে দিলাম। এটা কি চলে আসবে, সামনে চলে আসবে, মাই নেম ইজ প্রফেসর ইসলাম। আচ্ছা, এই ছিল আপনাদের সেডো ক্লাসেস। এরপর আরো অনেক ধরনের ক্লাস আছে, বুঝছেন? এগুলো আপনারা ইউটিউব ঘেটে ঘেটে, আমি শুধু এরকম কিছু কাজ দেখাই দিলাম, আপনারা এইটাকে নিয়ে ইউটিউবে সার্চ দিয়ে এই কাজগুলো আরো যদি ক্লাস থাকে এগুলো শিখে নেবেন। তো এগুলো বেশি ইউজ হয়, এই জন্য এগুলো আমরা দেখাই দিই। ঠিক আছে, সবাই একটু প্র্যাকটিস করেন। আমি 5 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে। তো এখানে সব ভিজিবল আছে না? ভালোই তো স্যার, সিএস একটু নিচে নামিয়ে দিলেন স্যার। এই এরকম জি থাকলে স্যার, হয়? এরকম থাকলে হয় স্যার, আর অল্প একটু কাজ বাকি আছে। আচ্ছা, করে ফেলুন। নিচে নামান বইলে আমি নামাই দেবো, ঠিক আছে? আমি মিউট করে রাখতেছি। সিএস এর একটু নিচে করবেন স্যার। জি স্যার, থ্যাংক ইউ। আপনি কি পারতেছেন কোড করতে, মেহেজাবিন আপু? আফটার বিফোরের কাজটা কি একটু যদি বলতেন। আফটার বলতে কি, আপনি কোন একটা লেখার ঠিক পরে আরেকটা লেখাকে শো করাইতে যাচ্ছেন, তখন আমরা আফটার ইউজ করে ওইটার ভিতরে কন্টেন্ট প্রপার্টি নিয়ে ওইটার পরে আমরা ওই লেখাটা লিখে দিই। আর বিফোরে কি হয়, পূর্বে যদি আমরা কোনো লেখা শো করতে চাই, দেখেন এখানে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কি, অর্থাৎ মাই নেম ইজ, এটা কিন্তু আমার কি, অর্থাৎ HTML কোডের এইটা দিয়েই এই জিনিসটা শো হচ্ছে, মাই নেম ইজ। কিন্তু এর পরে আমি শফিকুল ইসলাম এই লেখাটা দেখা দিতে চাই, এটাকে আমি আফটারের ভিতরে কন্টেন্টের ভিতরে লিখে দিচ্ছি শফিকুল ইসলাম। তো এটা এই জন্য কি এখানে শো হচ্ছে। একইভাবে বিফোর, এই যে মাই নেম ইজ, এটা আমি প্রথমে অ্যাড করে নিয়ে আসতে চাচ্ছি। সিএসএস কোডের ভিতরে এই যে মাই নেম ইজ এটা লিখে দিচ্ছি, আর হেডিং ট্যাগের ভিতরে কি লিখে দিচ্ছি, রফিকুল ইসলাম। বুঝছেন ব্যাপারটা? জি, বুঝতে পারছি। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, আমাদের এরপরে হলো ফ্লোটিং এর কাজ শিখবো। ফ্লোটিং আমরা আমাদের ওয়েবসাইটে, অনেক ওয়েবসাইট আমরা দেখে থাকি, অর্থাৎ ওয়েবসাইটের ক্ষেত্রেই আমাদের এই জিনিসটা কল্পনা করতে হয় যে ওয়েবসাইটের কিছু ভাগ থাকে, যেরকম একটা হেডার পার্ট থাকে, একটা মেনু পার্ট থাকে, একটা কন্টেন্ট পার্ট থাকে, একটা ফুটার পার্ট থাকে। আমি এটা একটা ওয়েবসাইট ব্রাউজার করেই দেখাচ্ছি। আমি যদি বিটিএবি ওয়েবসাইটে যাই, তো এখান থেকে আমি যেটা দেখতে পারবো সেটা হচ্ছে, দেখেন এই যে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, সামনে থার্ড বক্স আছে, ইংলিশ লেখাটা আছে, এটা কি কি, সে একটা সেকশন নিয়েছে, এখানে এই সেকশনের ভিতরে সে কি এই কাজটা করেছে, তারপর আবার একটা সেকশন নিয়েছে, এখানে একটা স্লাইডের কাজ করছে, তারপর এখানে আরেকটা সেকশন নিয়েছে, এখানে তারা মেনুর কাজ করছে, এখানে আবার আরেকটা সেকশন নিয়েছে, এখানে কি কন্টেন্ট নিচ্ছে, তারপর এই পাশে একটা সাইড বার নিচ্ছে, ঠিক আছে? সাইড বারে আবার এরকম এভাবে শো করাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কি ওয়েবসাইটের এই যে পার্ট গুলো করতে হয়, এরকম ভাগ ভাগ করতে হয়, এর জন্য আমাদের ফ্লোটিং এর কিছু ইউজ করতে হয়। তো এই জিনিসটা আমরা দেখেন এখন, এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, তো এটার জন্য আমি একটা আলাদা একটা ফাইল নিয়ে নিচ্ছি, float.html, সরি, এখানে আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি float.html। এটাকে যদি আমি ব্র্যাকেটে ওপেন করি, ওপেন করার পরে প্রথমে অবশ্যই আমি স্ট্রাকচারটা লিখবো, স্যার এখানেই আমরা HTML এর স্ট্রাকচার লিখবো, শুধু .html যে ফাইলটা থাকবে সেখানেই শুধু HTML এর স্ট্রাকচার লিখবো। এরপরে আমি এটাকে নিলাম, এরপরে দেখেন CSS ফাইল যেটা করবো না, এটাকে কি করব, যে CSS ফাইলটা আমি করতেছি ওইটাকে এই HTML ফাইলের সাথে লিংক করে দিচ্ছি, লিংক। এরপর আমি CSS ফোল্ডার নিচ্ছি,
সেভ করে দিলাম। এখন আসেন আমি কি করব, ফ্লোটিং এর কাজ শেখার জন্য আমি একটা ছোটখাটো টেমপ্লেট ডিজাইন করে ফেলবো। দেখেন এরকমই একটা টেমপ্লেট আমি ডিজাইন করে ফেলবো, ঠিক আছে? এরকম দেখেন, সবগুলো আমি নিব না, ছোটখাটো ভাবে করে ফেলবো। দেখেন, তো এটার জন্য পুরাটার জন্য এই দেখেন, পুরাটার জন্য এখান থেকে শুরু করে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পুরাটার জন্য আমি একটা ডিপ নিব, অর্থাৎ এই সমস্ত সেকশন গুলা আমি একটা ডিপের মধ্যে রাখবো। তো এটা রাখার জন্য দেখেন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমাদের ডিপ লেখি, তারপরে ক্লাস তৈরি করি, ঠিক আছে? এরকম যদি এই জিনিসটা আমরা শর্টকাটে লিখতে পারি, দেখেন আমাদের ডিপ লিখতে আর প্রয়োজন হবে না। আমরা কি করবো, ডট দিব, ডট দিয়ে আমি ডিপের নামটা দিলাম যে টেমপ্লেট দেওয়ার পর আমি যদি ট্যাপে চাপ দিই তাহলে আমার ডিপ ক্লাস সবগুলো ক্রিয়েট হয়ে গেছে। এখন এটার ভিতরে ইন্টার দিয়ে আমি ভিতরে গেলাম। প্রথম এই যে পার্টটা আমার আছে, এটাকে আমি কি দিতে পারি, টপ সেকশন দিলাম যে ডট টপ সেকশন নামে এরকম আমি কি সেকশন ক্রিয়েট করব। টপ সেকশন আমাদের ক্রিয়েট হয়ে গেল। আমি এতটুকুই রাখবো, শুধু এখানে কি করব, এখানে আমরা শুধু এই যে ব্লু কালারটা দিয়ে দেবো, আর কিছু করব না, এইগুলো করব না, এগুলো করতে গেলে অনেক সময় লাগবে, তাইলে আপনাদের ক্লাসে এটাতেই শেষ হয়ে যাবে, মেকআপ হবে। তো আমি এই সেকশনটা করে ফেললাম, এটা এখানে থাক। পরে আসেন, আমি কি করতেছি, এইটার পরে যে আপনাদের এই যে ব্যানার সেকশনটা আছে, এই যে ব্যানার, এই যে এটা যে দেখাচ্ছে, এটা আমরা করব। এটার জন্য আমি আবার আরেকটা সেকশন দেব, তো এইটার নাম আমি দিলাম কি, ব্যানার সেকশন। আমি এটার নাম দিলাম যে ব্যানার সেকশন। এরপরে দেখেন যেটা হচ্ছে, এটার পরেই আবার মেনু সেকশন আছে, দেখেন এই যে মেনু সেকশন আছে। তো এইটার জন্য আমি আবার আরেকটা ডিপ নেব, এটার নাম দিচ্ছি যে আমি ডট মেনু সেকশন। এখন আমি যদি ট্যাব দিই, মেনু সেকশনটা আমার ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আমি যদি যাই, এই নিচে আছে কি কন্টেন্ট সেকশন, এগুলো সব এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি একটা সেকশনে রাখবো উপরে। তো এটাকে আমি নিলাম ডট কন্টেন্ট সেকশন, আমি এটাকে রাখলাম। এখন দেখেন কন্টেন্ট সেকশনের মধ্যে আবার কি হয়েছে, কন্টেন্ট সেকশনের মধ্যে একটা লেফট সাইড আছে, অর্থাৎ লেফটে কিছু কন্টেন্ট আছে, আবার রাইট সাইডেও কিছু কন্টেন্ট আছে, অর্থাৎ একটা লেফট বার আছে আর একটা কি রাইট বার আছে। এটার জন্য আমি কি করবো, হ্যাঁ এটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি, এই যে কন্টেন্ট সেকশন আছে, এটার ভিতরে আমি দুইটা সেকশন তৈরি করব। একটা হচ্ছে ডট লেফট হাইফেন বার, ঠিক আছে? আমি এই সেকশনটার ভিতরেই দেখেন দুইটা সেকশন নিয়েছি, একটা নিলাম আর একটা কন্ট্রোল ডি দিয়ে নিলাম, আমি এটাকে দিলাম যে রাইট বার। আচ্ছা আমি শুধু এটাকে ওপেন করতে, তো সরি আমি এটাকে আউটপুট দেখছি। এই যে আমার এই রাইট বার তৈরি হয়েছে। এরপরে দেখেন একদম সবার শেষে এই যে সেকশনটা আছে, এই সেকশনটা এইটা তৈরি করার জন্য আমি নিব কি, এই যে কন্টেন্ট সেকশন যেখানে শেষ, তারপরে আমি ডট দিয়ে লিখলাম যে ফুটার সেকশন। এগুলোর নাম আপনারা কিন্তু আপনাদের মনের মতো দিতে পারেন, আমি সামঞ্জস্যপূর্ণ নাম দিচ্ছি। ফুটার সেকশন হয়ে গেল, আমাদের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। এখন কি করব, আমরা এটা সিএসএস করব। দেখেন আমি প্রথমে টেমপ্লেট নিলাম, এই টেমপ্লেটের ভিতরে আমি সেকশন করলাম কয়টা, একটা টপ সেকশন করলাম, একটা ব্যানার সেকশন করলাম, একটা মেনু সেকশন করলাম, একটা কন্টেন্ট সেকশন করলাম, একটা কি ফুটার সেকশন করলাম। এখন এগুলোকে যদি আমি সিএসএস এ ধরি, তো এখানে আমি সরি এটা
সিএসএস ফ্লোটিং, ঠিক আছে। এটা দিচ্ছে আমি ডট দিয়ে কিছু কন্ট্রোল দিয়ে আমি কিছু বানিয়ে নিলাম। এখন আমি যেটা করব, অর্থাৎ এখানে আমি যেগুলো তৈরি করছি এগুলো সবগুলো ধরে নেব। আমি এটাকে কপি করলাম, পেস্ট করলাম, কপি করলাম, পেস্ট করলাম। শর্টকাটে আমরা ধরবো, আমরা কপি পেস্ট করেই ধরার চেষ্টা করব। আর যদি লিখি আমাদের অনেক সময় রিনেমে ভুল হয়ে যেতে পারে, এজন্য কপি পেস্ট করব। পেস্ট করলাম, কপি করলাম, কপি করলাম, আচ্ছা ঠিক আছে। তো আমি এই পর্যন্ত করে ফেললাম। তো এটাকে আমি এখন কোড করব। দেখেন প্রথমত এই যে টেমপ্লেটটা দেখেন, এই পুরোটার জন্য এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যে ওয়েটটা আমার পেয়েছে, এটাকে আমি পুরোটা ওয়েট একটা ইসের মধ্যে দিয়ে দেবো। সেটাকে এই যে টেমপ্লেট নিচ্ছে না আমার, দেখেন টেমপ্লেটের মধ্যেই কিন্তু আমি সব রেখেছি, টেমপ্লেটের মধ্যে এগুলো সব রেখেছি। আমি যদি এই টেমপ্লেট ক্লাসটার মধ্যে আমি যদি ওয়েট দিয়ে দিই তো কমনলি সবাই পেয়ে যাবে। তো আমি এখানে ওয়েট দিলাম 960, ঠিক আছে। আপনারা কি এইটু আগে উঠাই নেবেন নাকি? তাহলে আপনাদেরও হয়ে যেত। উঠাইছি। উঠে নিলে স্যার একটু সহজ হতো স্যার, তাড়াতাড়ি হতো। আচ্ছা, উঠাইতে পারেন না এরকম কেউ আছেন? আর আমি উঠানো শেষ স্যার আমার। আর কেউ আছেন উঠাইতে পারেন না? আর উপরে দিকে ওঠেন, স্ক্রিনশট দিয়ে কেউ রাখেন। আছেন উঠাইতে? কেউ আছেন উঠাইতে পারেন নাই? আচ্ছা, তো আপনারা সবাই এটা উঠাই ফেলেন। সবাই উঠাই ফেলেছেন? স্যার উঠাইছি। আর স্যার, এটা HTML-টা কোনো- উঠাইছেন? HTML-টা উঠাইছেন? জি স্যার, HTML CSS দুটোটা উঠাইছি স্যার। সবগুলো উঠাইছি। আচ্ছা আচ্ছা, এরপরে আসেন আমি এটার মধ্যে ওয়েট দিচ্ছি, অর্থাৎ আমি নির্দিষ্ট ওয়েটটা সবার জন্য দিয়ে দিলাম। অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার যে ওয়েটটা দরকার এটা সবার জন্য আমি কমনলি দিয়ে দিলাম, কেননা এই যে ডিপগুলো বাকি ডিপগুলো এটার ভিতরেই আছে। এরপরে আমি যেটা করব কি, যখন আমি ওয়েট দিয়েছি তখন সে কি করতেছে, স্বাভাবিকভাবে সে এটাকে লেফট সাইড থেকে শুরু করবে, এই সাইড থেকে একটু বেশি ফাঁকা থাকবে। এর জন্য আমি একটু মার্জিন প্রপার্টির কাজ করবো, সেটা হচ্ছে মার্জিন 0 স্পেস অটো লিখে দেবো। এটা কাজ হবে কি, আমাদের যে কি বলে, আমাদের যে এই যে 0 বলতে কি বোঝায়, অর্থাৎ টেমপ্লেটটার উপরে এবং নিচে সে 0 পিক্সেল নেবে, আর সে অর্থাৎ বামে এবং ডানে সে সমান দূরত্ব নিয়ে মাঝখানে থাকবে। এটাকে বলে মার্জিন 0 অটোর মাধ্যমে এই কাজটা আমরা করি, ঠিক আছে। একটা ভাই মনে হয় কোশ্চেন করছিলেন যে আমি ঠিক সমান মাঝখানে রাখতে চাচ্ছি, জি স্যার, এইভাবে আমি আপনি এই করছি। জিনিসটা করতে পারেন। হ্যাঁ, এইভাবেও আপনি করতে পারেন। আচ্ছা, স্যার, যাই এটা হোক, যদি সেন্টার তো- দিয়ে হবে না? না, টেক্সট অ্যালাইন সেন্টার ওইটা করতে চাচ্ছেন? টেক্সট অ্যালাইন সেন্টার বলতে চাচ্ছেন? জি, সেটা দিলে হবে নাকি? না, টেক্সট অ্যালাইন, টেক্সট আপনি এখানে মনে রাখতে হবে টেক্সটের জন্য ওটা কাজ করবে, আর এটা হচ্ছে একটা ডিভ, জি স্যার, জি স্যার। ঠিক আছে। আমি এটাকে সেভ দিলাম। এখন আসেন টপ সেকশনে আমি যাব। এটা আমার ওয়েটটা আমার নেওয়া হয়ে গেছে। টপ সেকশনে আমি যাব। টপ সেকশনে আমি কি করব, একটা হাইট দিব। দেখেন এখানে কি একটা নির্দিষ্ট হাইট আছে, আমরা যেটা বলছি যে এখানে একটা কি আছে, হাইট আছে। মেবি এটা হতে পারে 40 পিক্সেল, 40 পিক্সেল হতে পারে। এরপর এটার একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিলাম। এখন দেখেন এটা আমি বুঝতেছি যে ব্লু, ঠিক আছে। আমি চাচ্ছি যে ঠিক এরকমই দেখায়, এর জন্য একটা শর্টকাট আছে, দেখেন শিখে ফেলেন একসাথে। এটা পিকজি নামের সফটওয়্যার আছে, আপনি এটা ডাউনলোড করবেন। এই যে এখনই করতেছি। এই যে পিকজি PIXIE, মাত্র 700 কত কেবির জন্য সফটওয়্যারটা। এটা ডাউনলোড করবেন, এই আপনি এটা রাখলেন, ঠিক আছে।
আপনার এখন এই যে আপনার এই কালারটা আপনার দরকার, আপনি এইখানে মাউসের পয়েন্টারটা নিয়ে যাবেন, আপনি দেখবেন সফটওয়্যারের এই অংশে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে নিয়ে গেলাম, ওই কালারটা কিন্তু ওখানে শো করতেছে। এখন এইটার কালার কোডটা আমি নেব, আমি কি করব, কন্ট্রোল অল্টার সি একসাথে প্রেস করব। কালার কোডটা আমার কপি হয়ে গেছে। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে কি, আমি এখানে একটা হ্যাশ দিয়ে আমি এটাকে পেস্ট করে দেব। আমার ওই কালার কোডটা যে ছিল ওটা এখানে কি চলে আসবে। ওয়েট আমি এখানে দিলাম 100%। ওটাকে বলে গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে? গ্রেডিয়েন্ট কালার তৈরি করার জন্য কালার দিলে ওয়েবসাইটে আমরা হেল্প দিয়ে থাকি। আমি এটা কেটে দিচ্ছি। দেখেন এই সেকশনটা আমার ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ উপরের সেকশনটা। আমি এটাকে সেভ দিয়ে যদি আমি এটাকে ওপেন করি, কোনটা হলো, দেখেন এই উপরের সেকশনটা কি আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ঠিক এই ওয়েবসাইটের মতো করে আমাদের এই উপরের সেকশনটা ক্রিয়েট হয়ে গেছে। আপনারা শুধু এই সিএসএসটা মনে হয় সবার উঠানো হয়ে গেছে আশা করি, না? জি স্যার। কেউ বাকি আছেন উঠাইতে পারেন না? যে উঠেছি স্যার। আচ্ছা ঠিক আছে, এরপর আসেন ব্যানার সেকশনে আমি যাচ্ছি। আমি কি করবো, এখানে একটা ব্যানার নিব। তো ব্যানার নেওয়ার আগে আমি এই ব্যানার সেকশনে এটার ওয়েট দিয়ে দিচ্ছি। আমি এটার ওয়েট দিয়ে দিলাম 100%, ঠিক আছে? এবং হাইট দিয়ে দিলাম আমি 250 পিক্সেল, ঠিক আছে? এরপর যদি আমি এটার ভিতরে এই কাজটা করে থাকি, যেরকম এই যে ব্যানার সেকশনের ভিতরে আমি একটা ইমেজ নিয়ে আসবো। এই কাজটা আমি এখন দেখাবো না, যে এই যে পরিবর্তন হচ্ছে বারে বারে, এটা হচ্ছে jQuery-র কাজ। jQuery সব লাগবে, আপনার লিংক লাগবে, তারপর জাভাস্ক্রিপ্ট লাগবে, এগুলো পরে তখন আমি শুধু এখানে একটা ইমেজ বসাই দেবো, ঠিক আছে? তো এটা করার জন্য এখানে আমি একটা ইমেজ ফোল্ডার নিয়ে নিলাম, ইমেজ একটা ফোল্ডার নিয়ে নিলাম। এই ফোল্ডারের ভিতরে আমি কি করতেছি, আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি, যেরকম নিতে পারি। এটা নিচ্ছি। তো যে কোনো একটা ইমেজ আমি এখানে নিয়ে আসলাম, ইমেজ ফোল্ডারে আমি রেখে দিলাম পেস্ট করে। তারপর এটাকে রিনেম করে আমি ব্যানার লিখে দিলাম, ঠিক আছে? ব্যানার লেখার পরে এরপর যদি আমি এটাকে এখানে ধরাই দিই ইমেজ ট্যাগ, তারপর এর ভিতরে আমি আইএমজি এটাকে ধরাই দিলাম, ব্যানার নিলাম, আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর এখন যদি রিলোড দিই, ব্যাকগ্রাউন্ডটা আমার অনেক বড় আসছে, কিন্তু আমি চাচ্ছি কি ঠিক এইটার মতো অল্প একটু জায়গা নিয়ে থাকবে, বা আমি যতটুকু রাখতে চাচ্ছি অতটুকুই থাকবে। এই জন্য এইটার জন্য আমাকে কি করতে হবে, সিএসএস করতে হবে। যেরকম ব্যানার সেকশন আছে, আমি এটা কপি করলাম, পেস্ট করে স্পেস দিয়ে আইএমজি নিলাম। আইএমজি নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কি হাইট 100% এবং ওয়েটও 100%। এইখানে হাইট ওয়েট জিনিসটা বোঝার ব্যাপার কি, দেখেন এখানে এই ইমেজের যে প্যারেন্ট সে হচ্ছে কি ব্যানার সেকশন, আর ইমেজ হচ্ছে কি তার চাইল্ড, এই ব্যানার সেকশনের চাইল্ড। এই জন্য আমি হাইট 100% বলতে কি ব্যানার সেকশনের যে হাইট আছে তার পুরোটা সে পাবে, আর ওয়েট 100% বলতে ব্যানার সেকশনের যে ওয়েট আছে তার পুরোটা পাবে। এখন যদি আমি সেভ করি, রিলোড দিই, তাহলে এরকম আমাদের কি সেকশনটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই কোডটা সবাই করে ফেলেন। আমি HTML এ কি করছি, ব্যানার ডিপের ভিতরে যে ব্যানার ডিপটা আছে এটার ভিতরে একটা ইমেজ দিছি, আর এখানে অতিরিক্ত কি করছি, ব্যানার সেকশনের সামনে ইমেজ ট্যাগ নিয়ে এটাকে ধরেছি, এতটুকু কোড করেছি। আপনারা দ্রুত করে ফেলেন, আমি একটু একটু দেখাচ্ছি। সকালে বেজে একদম পুরোটা একসাথে করে তারপর বসে প্র্যাকটিস করতে। সবাই ঘাবড়িয়ে গেছে, বলছে স্যার আমরা আর পারবো না, আপনি পাঠাই দেন। তাই আপনাদেরকে আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি একটু একটু করে, একটু করে ফেলেন। আপনার পড়া হইলে আমাকে লক করুন। স্যার ইমেজ লিখে কি ওই ট্যাব ক্লিক করলে কি ইমেজের সম্পূর্ণ ইয়েটা চলে আসবে, সোর্স সহ? হ্যাঁ, সব চলে আসবে, শুধু আইএমজি লিখে আপনি ট্যাবে প্রেস করেন। জি স্যার। এরপরে আসেন, আমি আসছি মেনু সেকশনে। তো মেনু সেকশনে আমাদের কি আছে, এরকম একটা মেনু বার আছে, দেখেন। এই মেনু বারটা আমি এটা একটা নির্দিষ্ট হাইট নিব, শুধু আর কিছু করব না। আর এর ভিতরে এগুলো নিব, দেখি আমরা করি।
তো আমাদের এই মেনু সেকশনে আমি একটা হাইট নিলাম, যেরকম আমি নিতে পারছি যে 15 দিলাম, ঠিক আছে। এবং এটার আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দেবো, যে ব্যাকগ্রাউন্ড আমি নিতে পারি কি, আমি নিতে পারি যে পিঙ্ক, ঠিক আছে। এরপর যদি আমি এটাকে সেমিকোলন দিয়ে সেভ করে দিই, তারপর ওয়েট আমি দিয়ে দেব, ওয়েট আমি দিয়ে দিলাম যে 100%। এখন যদি এটাকে আমি রিলোড করি, তাহলে আমাদের নিচের এই সেকশনটা তৈরি হয়ে গেছে। এর ভিতরে একটু পরে মেনু করব, আগে স্ট্রাকচারটা আমি বানাই নিই, ঠিক আছে। এরপরে আসেন এই সেকশনটা, এখান থেকে এই পর্যন্ত আমরা একটা সেকশন নিব, ঠিক আছে। এটা অনেক বড় ওয়েট, আমরা ওরকম নিব না। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি, এখানে একটা ভিডিও আছে না, এখানেও একটা সেকশন আছে, এটা আমি নিচ্ছি না এখন আর। তো এখানে একটা কাজ আছে, এটা নিচ্ছি না, আমি এখান থেকে নেব, ঠিক আছে, এখান থেকে নেব। তো এটা করার আচ্ছা ভাই, জন্য একটা কোশ্চেন ছিল ভাই। বলেন। জি ভাই, একটা ওয়েব পেজের যে 2-3টা পাতা থাকে, এটা বুঝবো কিভাবে? এখানে দেখেন আপনি, এটা আপনার এগুলো অটোমেটিক আপনার মাইন্ডে চলে আসবে যে এইভাবে এটা একটা সেকশন। অর্থাৎ আপনি যখন স্ট্রাকচার একাধিক ওয়েবসাইটে স্ট্রাকচার সাজাবেন না, তখন অটোমেটিক আপনার এই মাথায় চলে আসবে। বুঝছেন, প্রথম একটু কনফিউশন হবে যে এই ওয়েবসাইটে আমি সেকশন গুলো কিভাবে ভাগ করব। আপনাকে কি করতে হবে, প্রত্যেক সেকশনের জন্য আলাদা আলাদা সিএসএস করতে হবে। এখন এই জন্যই আপনি কি করবেন, প্রত্যেক সেকশনের জন্য আলাদা আলাদা আপনি নিয়ে নেবেন, আপনি ভাগ করে নেবেন, তখনই আপনার সিএসএস টা করতে সুবিধা হবে। বুঝতে পারছেন? জি জি জি। এইভাবে এই যে এই সেকশনটা আপনি আলাদাভাবে নেবেন, এটাকে আলাদাভাবে নেবেন, এটাকে আলাদাভাবে নেবেন, তখন কিন্তু আপনার ওইটার জন্য আলাদা সিএসএস করবে, আপনার সুবিধা হবে। এখানে আছে একটা ভিডিও, ঠিক আছে, আমি এই ভিডিওটাকে নিব। প্রথমে আছে একটা ভিডিও, ভিডিওর পরে আবার কি আছে, আমাদের এখানে একটা নিচে একটা লেখা আছে, তারপরে এখানে আবার নিচে আরেকটা লেখা আছে, দেখেন এখানে নিচে আবার আরেকটা হটলাইন আছে, খবর আছে। এই জিনিসগুলো আমাদের আমরা মাঝে মনে হয় প্রজেক্ট সার্ভাইভার স্যার মনে হয় আসতে চাইতে। হ্যাঁ, স্যার আমাদের সাথে কথা বললে, তিনি কথা বলতে চাইলে হ্যান্ড রেজ করবেন, আপনারা শুধু ক্লাস দেখেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমি যদি এই সেকশনটা তৈরি করতে চাই, দেখেন আমি এখানে কি করেছি, এখানে এই যে আমার কন্টেন্ট সেকশনটা আছে, এটার ভিতরে আমি একটা লেফট বার নিয়েছি, দেখছেন লেফট বার, এই যে লেফট বার আছে, তারপর একটা রাইট বার নিয়েছি। লেফট বারের ভিতরে তাই লেফট, এই জন্য আমরা কি করব, লেফট বারের একটা নির্দিষ্ট ওয়েট দিয়ে দেবো। যেরকম আমি এখানে লেফট বারের জন্য এই যে লেফট বার, এটা কন্টেন্ট সেকশন, এটাকে আমি আগে কাজ করে নিই। যেরকম ওয়েট আমি এটা দিয়ে দিতে পারি যে 100%। আপাতত আমি একটা হাইট দিয়ে রাখি, আমি হাইট একটা দিয়ে দিলাম যে 1000 পিক্সেল। এটা পরে উঠাই দেবো, যখন একাধিক কন্টেন্ট হয়ে যাবে তখন এটা অটো নিতে থাকবে, ঠিক আছে। আপাতত আমি এখন দিয়ে রাখলাম। এখন যদি রিলোড দিই, তো আমাদের এটা নিচে কিন্তু চলে আসছে, এটা অনেক বড় একটা কি আমাদের সেকশন তৈরি হয়ে গেছে। এখন আমি নিচে নিচে এই কাজগুলো করব। তো লেফট সেকশনের অর্থাৎ লেফট বারের আমি একটা নির্দিষ্ট ওয়েট দিয়ে দেব, যেরকম ওয়েট আমি দিয়ে দিলাম যে এখানে কত, যে এটাকে যদি আমি কল্পনা করি পার্সেন্টেজ হিসাবে, তাহলে এটাকে যদি আমি 70% দিই, এটাকে 70% দিলাম, আর পাশে এই অংশটাকে আমি দিব কি 30%। তো এটাকে আমি ওয়েট দিয়ে দিলাম 70%। তো পরে আবার প্যাডিং মার্জিন দিতে হবে, তখন আমরা আবার কমাই নিব। আচ্ছা, তো ওয়েট দিলাম। এরপর কি করতে হবে, ফ্লোট, এই যে ফ্লোটের কাজ কি করতে হবে, এটাকে লেফট করে দিতে হবে। অর্থাৎ আমার এই যে সেকশনটা, এই সেকশনটা যেন লেফট সাইডে থাকে। কোথায় থাকে, লেফট সাইডে যেন থাকে। এর জন্য কি করলাম, আমি ফ্লোট লেফট দিয়ে দিলাম। একইভাবে রাইট বারে আমি কি করে দেব, ওয়েট দিয়ে দেব। ওয়েট আমি এখানে দিয়ে দিলাম কত, যে 30%, বাকি যতটুকু আছে ততটুকু আমি দিলাম, এবং এটাকেও আমি ফ্লোট লেফট করে দেব। এখন যদি আমি সেভ করি, আমার সেকশন দুইটা হয়ে গেছে, যেহেতু আমার কোনো কিছু দেওয়া নেই, বোঝা যাচ্ছে না। তো প্রথমত আমি যেটা করতে পারি যে একটা কোশ্চেন ছিল, এই যে রাইট বারেরটা তো রাইট হবে না ফ্লোট? হ্যাঁ, এটা হচ্ছে কি, আপনি এখানে ফ্লোট লেফট হলে এখানে কিভাবে কাজ করবে দেখেন। ফ্লোট লেফট হলে
সে কি করবে, এই যে ডিপটার জন্য আমি যে ফ্লোট নিচ্ছি না, এটা ফ্লোট ডিপ এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেছে। যখন এটাকে ফ্লোট ডিপ দিব তখন সে এইটার বাম পাশ থেকে শুরু হবে, ঠিক আছে? তবে value দুইটাই, যে ফ্লোট লেফট ফ্লোট রাইট, আপনি রাইটও দিতে পারেন, সমস্যা নাই। তবে এরকম যদি হয় যেখানে 3-4টা ডিপ দিতে হচ্ছে, তখন প্রত্যেকটাকেই আপনাকে ফ্লোট লেফট দিতে হবে, বুঝছেন? এই জন্য আমি ফ্লোট লেফট দিয়ে আপনাদেরকে দেখিয়ে যাবে না? জি জি। আর সবার কথা কাইটা কাইটা আসতেছে। বললাম যে এটা ওভারফ্লো হিডেন দিয়ে করা যাবে না? কোনটাকে? ওই যে ফ্লোট লেফট যে করলাম, এর পরেরটাকে ওভারফ্লো হিডেন দিলে সাইডে চলে আসবে না? ওভারফ্লো হিডেন না, এটা আমি আসলে এরকম কি হয় নাকি দেখে তো। এটাকে হ্যাঁ হ্যাঁ, নিচে হচ্ছে রাইট বার কে আচ্ছা, আমি হচ্ছে একটু- ওভারফ্লো হিডেন বলে আসবে। আচ্ছা, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই। আসলে এই জিনিসটাকে বোঝা যায় না যে এরকম কিছু হয়। আমি দিলাম এখানে text, ঠিক আছে, আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড দিচ্ছি গ্রিন, ঠিক আছে। এরপরে আমি এটাকে আগে আমি দেখি আমাদের আউটপুট। হাইট দিয়ে দিতে হবে, হাইট 100%। ওভারফ্লো হিডেনের যে কাজটা, এটা মূলত এরকম যে আপনি দেখতেছেন একটা ডিপ আরেকটা ডিপের উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে। এই সমস্যা সলভিং এর জন্যই আমরা ওভারফ্লো হিডেন দিয়ে ডিপগুলোকে সমান্তরাল, অর্থাৎ যেটাকে যেখানে রাখতে চাই ওগুলো ওইভাবে রাখি। এটাকেও হাইট দিচ্ছে 100%। এইভাবে আমাদের এটা কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। এইভাবে সেকশনটা করেই আজকে কি কন্টিনিউ করবো নাকি পুরোটা বানিয়ে ফেলবো? বানিয়ে ফেলি, এভাবে দেখাই দিব। তারপরে ক্লাসে কিছু বানালে ভালো হতো। আগে এই সেকশনটা শিখি স্যার, আগে এই সেকশনটা শিখি, পরে এটার ভিতরে কিছু দেওয়া যাবে। আচ্ছা, পরে এই ওয়েবসাইট ডিজাইন করা শিখবে, নাই? জি স্যার। তাহলে ঠিক আছে, তাহলে আচ্ছা, তাহলে আমরা যেটা এরপরে আসেন, আমি ফুটার সেকশনে যাচ্ছি। ফুটার সেকশনে আমি একটা হাইট নিয়ে নিলাম, হাইটের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 80 পিক্সেল, এবং এটার আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি যে ব্ল্যাক, হ্যাঁ 0, ঠিক আছে। এবং এটার ওয়েট আমি দিয়ে দিলাম 100%, ঠিক আছে। এখন যদি আমি এটাকে সেভ করি, সেভ দিলে যদি রিলোড দিই, আমাদের দেখেন এই নিচের এই সেকশনটাও কি তৈরি হয়ে গেছে। এখন ভাই যেটা বলছে যে আমি এখানে ফ্লোট টাইপ দিলাম না, ওভারফ্লো হিডেন করে দিলাম, এটা তো একটা জিনিসকে হিডেন করে রাখা, এটাও হয়ে যাচ্ছে। এটাকে হাইড করে ফেলতেছে নাকি, এরকম কাজ করতেছে? ওভারফ্লো হিডেন এখানে কি কাজ করতেছে মূলত? ওভারফ্লো হিডেনটা করতেছে হচ্ছে এটা যখন লেফট করা হয়েছে তখন রেড সাইডটা হচ্ছে ভিতরে ঢুকে যাইতো, এই জন্য হচ্ছে ওটাকে মানে যাতে ভিতরে ঢুকে না যায় এই জন্যই করে দিছে, হিডেন করে দিছে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা ফ্লোট লেফট দিয়ে করি। আচ্ছা, আমি এটাকে সেভ করলাম, সেভ করে এখন রিলোড দিই, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের স্ট্রাকচার হয়ে গেল ছোটখাটো। তো আমরা এটা করে ফেলি। আমি HTML এর মধ্যে এর জন্য কিছু লিখে নাই, শুধু CSS কোড এখান থেকে এই পর্যন্ত করেছি মনে হয়। করে ফেলেন সবাই। আমরা তো মেনু সেকশনটা করি। মেনু সেকশনটার জন্য আমি কি করবো, এই যে মেনু সেকশন যে ডিপটা নিয়েছি না, এটার ভিতরে আমি একটা ইউএল ট্যাগ নিলাম। দেখেন এখানেও একটা শর্টকাট ইউজ করতেছি, খেয়াল করেন। প্রথমে আমি ইউএল নিলাম, ইউএল এর ভিতরে নেওয়ার জন্য আমি একটা গ্রেটার দেন সাইন দেবো, অর্থাৎ ইউএল এর ভিতরে নিব এরকম বোঝানোর জন্য গ্রেটার দেন সাইন। তারপর এলআই নিলাম, আমি ইউএল এর মধ্যে কয়টা এলআই নিব এর জন্য একটা ইনটু সাইন দিয়ে আমি দিয়ে দিলাম 5, 5টা এলআই নিতে চাই, 5 নেব। এরপর আবার এলআই এর মধ্যে, প্রত্যেক এলআই এর মধ্যে আমি একটা এ ট্যাগ দিতে চাই, আমি এ দিয়ে দিলাম। এখন যদি এটাকে আমি ট্যাবে চাপ দিই, দেখেন অটোমেটিক কি আমার পুরোটা তৈরি হয়ে গেছে। শরীফ ভাই মিউটেশন করেন, শব্দ আইয়ে, শব্দ আইয়ে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তো মিউট অল করে দিলাম, এরপর আবার আনমিউট হয়ে গেল।
আচ্ছা, এরপরে আমি যেটা করতে পারি এটার ভিতরে আমি হ্যাশটা দিয়ে দিতে পারি। হ্যাশ এটার ভিতরে যে কোনো একটা লেখা আমি কমন লেখা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি সেভ স্যার করে এটা কিভাবে দিলেন? দেখেন, এটা নেওয়ার জন্য আমি এখানে কার্সরটা নিলাম না, তারপর কন্ট্রোল চেপে ধরে নিচেরটায় কার্সর ক্লিক করলাম, আবার কন্ট্রোল চেপেই ধরে রেখেছি আমি, আবার এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, আবার এখন সব একসাথে সিলেক্ট হয়ে গেছে, একসাথে নিলাম, বুঝছেন? জি, Okay, কন্ট্রোল দিয়ে দিন। চেপে ধরতেই হবে। হ্যাঁ, কন্ট্রোল চেপে রেখে নিচে এরকম সিলেক্ট করতে হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা হবে এটা আমরা সিএসএস এ ধরবো। দেখেন আমার মেনু সেকশনটা ধরা আছে এখানে, মেনু সেকশনের ঠিক নিচে আমি এখানে ধরতে চাই। আমি এটা কপি করে এখানে পেস্ট করলাম, তারপর আমি নিলাম প্রথমে ইউএল, তারপরে আমি ইউএল এর মধ্যে আবার নিব এলআই, এলআই এর ভিতরে আমি আবার নিব এ। বুঝছেন, এটা প্যারেন্ট চাইল্ড সিএসএস পদ্ধতি, অর্থাৎ এটা হচ্ছে প্যারেন্ট, এই প্যারেন্টের চাইল্ড হচ্ছে এইটা, আবার এইটার চাইল্ড হচ্ছে এইটা, আবার এটার চাইল্ড হচ্ছে এইটা, এইভাবে আমি ধরেছি। আচ্ছা টুটুল ভাই কি বলতে চান বলেন? টুটুল ভাই মনে হয় না? হ্যালো, হ্যাঁ টুটুল ভাই, আপনি হ্যান্ড রাইজ করতেছেন কি? হ্যাঁ, কিছু বলতে চাচ্ছেন আপনি? হ্যান্ড রাইজ করেছেন কি বলেন? এর জন্য একটু মোবাইলে করছিলাম। বলেন, তাড়াতাড়ি বলেন, আপনার এখানে মুরগির ডাক, গানের সাউন্ড, অনেক কিছু হচ্ছে, মাথা ধরে যাচ্ছে, দ্রুত বলেন। স্যার এখন বলার কিছু নাই, আমি সমস্যা হলে বলবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, আমি এটাকে নিলাম, তো মেনু সেকশনের ওয়েট হাইট আমি দিয়ে দিয়েছি, ইউএল এর ভিতরে আমি এখন কাজ করতেছি না, তো এখানে আমি ডিসপ্লে ইনলাইন করে দিতে পারি, তাহলে এটা নিচে চলে আসবে, অর্থাৎ বামে আমি দিয়ে দিচ্ছি যে এখানে হলো লেফট, এটাও আমি দিয়ে দিতে পারি। তারপরে আমি দিতে পারি, দেখেন হলো লেফট দিয়ে আমাদের যেটা হয়েছে এখানে উপরে প্যাডিং গুলো, আচ্ছা দেখেন এখানে একটা ব্যাপার, দেখেন এখানে একটা প্যাডিং নিয়ে নিচ্ছে, দেখছেন? তারপর উপরে একটা প্যাডিং আছে, এগুলোকে প্যাডিং বলে। এই প্রবলেম সলভ করার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কি, অর্থাৎ আমরা যে HTML কোডে যে সমস্ত ট্যাগগুলো লিখি, এই ট্যাগগুলো ডিফল্ট প্যাডিং মার্জিন থাকে, ইমেজ ট্যাগে, লিস্ট ট্যাগে, এগুলো ডিফল্ট প্যাডিং মার্জিন থাকে। তো এগুলোকে রিমুভ করার জন্য আমি সবার উপরে একটা জিনিস লিখে দিতে পারি, সেটা হচ্ছে স্টার দিয়ে আমি লিখে দিতে পারি প্যাডিং 0, তারপর আবার লিখে দিতে পারি মার্জিন 0। আচ্ছা আমি এটাকে সেভ দিলাম, সেভ দিয়ে এখন যদি এটাকে রিলোড দিই তাহলে দেখেন এই স্পেস গুলো আমার নেই, স্পেস গুলো আমার নেই। এখন দেখেন এই যে ডট ডট সাইন আছে, আমাদের মেনুতে এই ডট ডট সাইন গুলো থাকে না, এর জন্য আমি কি করবো, এটাকে আমি কেটে দিতে চাচ্ছি। তো এটাকে কাটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কি, যে এলআই ট্যাগ আছে, এলআই ট্যাগের ভিতরে আমি লিখবো লিস্ট স্টাইল নাম, লিস্ট স্টাইল নাম। আমি এরপরে রিলোড দিলাম, তাহলে দেখেন আমার ডট ডট গুলো কি উঠে গেল, নিচে একটা আন্ডারলাইন আছে, আমি আন্ডারলাইনটাকে রাখতে চাচ্ছি না। এইটা করার জন্য আমি যেটা করব, আন্ডারলাইনটাকে যদি আমি না রাখতে চাই, এর জন্য আমরা শিখেছিলাম টেক্সট ডেকোরেশন প্রপার্টি, আমি সেটা নিব, এরপরে এখানে বলে দিব নাম, অর্থাৎ আমি এটাকে রাখতে চাচ্ছি না। এরপর যদি আমি দেখি তাহলে দেখবেন নিচের আন্ডারলাইনটা উঠে গেছে। এখন প্রত্যেকটা মেনু থেকে একটা স্পেস চাচ্ছি আমি, এটা নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে
যদি আমি এরকম নিই যে মার্জিন লেফট, মার্জিন লেফট আমি দিয়ে দিলাম যে 32টা। ঠিক আছে, এরকম যদি আমি দিই তাহলে কি হবে, অর্থাৎ প্রত্যেকটা মেনু থেকে একটা মেনু থেকে আরেকটা মেনুর মাঝখানে একটা পিক্সেল নিয়ে নেবে 30 পিক্সেল। একইভাবে আমি এটা কি করতে পারি, একটা ওয়েট দিয়ে দিতে পারি। আমি যদি একটা ওয়েট দিয়ে দিই, ওয়েট দিয়ে দিলাম যে 115 পিক্সেল। আচ্ছা দেখেন, এগুলো আপনি অনেকভাবে ডিজাইন করতে পারেন, আমি যেটা করতেছি এটাই নিয়ম সেটা না। তারপর এখানে আমি যেটা করে দিতে পারি, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি। আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম যে স্কাই গুলো। ঠিক আছে, এরকম দিয়ে এখন যদি রিলোড দিই তাহলে আমার প্রত্যেকটার ভিতরে স্কাই গুলো চলে আসে। এখন আমি চাচ্ছি কি এটাকে মাঝখানে লেখাটা, এর জন্য আমাকে যেটা করতে হবে, এখানে একটা প্রপার্টি লিখতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। ঠিক আছে, আমি ছবিগুলো দিয়ে সেভ দিলাম। তারপর এটাকে যদি আমি রিলোড করি তাই লেখাটা আমার মাঝখানে চলে আসছে। তারপর এই লেখাটাকে সে কি করছে, চতুর্দিকে চাপায় রেখেছে। আমি যদি এটাকে একটু চতুর্দিকে একটু স্পেস দিতে চাই তাহলে আমি লিখবো কি প্যাডিং, আমি দিলাম 10 পিক্সেল। তাহলে সে কি করলো, চতুর্দিক থেকে একটা প্যাডিং নিয়ে নিল। দেখেন একটা প্যাডিং নিয়ে, এখন দেখুন উপরে লেগে আছে। আমি এটা করতে পারি কি, মেনু হাইটটাকে একটু কমাই দিতে পারি। কমানোর জন্য আমি ইনস্পেক্ট এলিমেন্টে গেলাম, তারপরে এই যে মেনু সেকশন আছে, এই মেনু সেকশনের যে হাইটটা আছে এটা আমি কমাই দিয়ে ওটা বরাবর করে দিলাম। ঠিক আছে, এরকম রাখলাম আর কি। এটা আরো অনেক ধরনের সিএস, অনেক ভাবে আমরা মেনু তৈরি করতে পারি। আপাতত আজকে এরকমই থাক। এখানে ছিল আমাদের ঠিক আছে, এটাকে আমি সেভ দিলাম। সেভ দিয়ে যদি এখন আমি এটাকে রিলোড দিই তাহলে এইরকম হয়ে গেল। তো আমি আরেকটু কাজ করে নিতে পারি, মার্জিন লেফটটাকে বাড়াই নিতে পারি। আমি চাচ্ছি এই পাশে যে স্পেসটা নিই সেরকম যেন এখানে স্পেস নেই। তো আমি একটু কাজ করতে পারি, একটু ওয়েট বাড়াই দিই, মার্জিন লেফটটা বাড়াই, আমার একটু ওয়েট বাড়াই। আচ্ছা, এরকম রাখলাম আর কি আমি। এখন এটা কিন্তু অ্যাডভান্স নয়, এটা আমি সিম্পল একটা কাজ করেছি। ঠিক আছে, যখন আমরা 4D করবো তখন একদম খুঁটিনাটি একদম মিলাই কাজ করবো। ঠিক আছে, এই ছিল ছোটখাটো একটা মেনু আমরা তৈরি করছি, সিম্পল একটা মেনু। ঠিক আছে, এরকম একটা মেনু আমরা সবাই করে ফেলি। এই ছিল আমাদের কোড, এতটুকু। এটা কোশ্চেন ছিল স্যার, বলুন। এই যে মেনু সেকশনের ভিতরে হবার অ্যাক্টিভ এগুলা দেওয়া যায় না? ইয়েস, আপনি করবেন, সেটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা করে ফেলি। তো হোভার করার জন্য আমি কি করবো, এই যে মেনু ইমেল এলআই কে ধরবো, কপি করলাম, পেস্ট করলাম, মেনু ইমেল এলআই, এবং কোলন সাইন দিয়ে আমি হোভার লিখবো। হোভার লিখবো, হোভার, তারপর আমি ব্র্যাকেটটা দিলাম। এর ভিতরে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, যে আমি দিতে পারি যে সাদা ব্যাকগ্রাউন্ড, ভালো দেখবে সাদা দিলাম। তারপর একটা কালার দিয়ে দিতে পারি, আমি কালার দিয়ে দিলাম #000। এখন যদি আমি এটাকে সেভ করি, দেখেন এখানে নিয়ে গেলাম, সাদা হয়ে গেল। আচ্ছা, কালারটা আমাকে দিতে হবে কোথায়, কালারের জন্য আলাদাই হবে না, আমি কিন্তু কালার দিয়ে দিলাম। আচ্ছা, এটাই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, সেটাই দেখুন। ঠিক আছে, এই যে আমাদের হোভারের কাজ হয়ে গেছে। এখন দেখেন এটা খুব দ্রুত হচ্ছে না, এটাকে আমরা আবার আস্তে আস্তে করতে পারি। এটার জন্য আমাদেরকে আরেকটা প্রপার্টি ইউজ করতে হয়, সেটা নাম হচ্ছে ট্রানজিশন। আমি দিলাম যে 2 সেকেন্ড বা 1 সেকেন্ড, আপনি যেরকম দেন। সেভ দিলাম, যদি রিলোড দিই এখন যাচ্ছে, দেখেন আস্তে আস্তে 2 সেকেন্ড খুব বেশি হয়ে গেছে, আমি দিচ্ছি 1 সেকেন্ড।
এখন কি হচ্ছে, আস্তে 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 এর আগে খুব দ্রুত আস্তে হবে, আস্তে আস্তে। এই ছিল আপনাদের হোমওয়ার্কের কাজ। হোমওয়ার্কটা করে ফেলেন। এটা মনে হয় অনেকে করা হয়ে গেছে নাকি? জি স্যার। হয়ে গেছে। স্যার আমি মেনু সেকশনে যদি লিংক দেই আর কি, ওই লিংকের ভিতরে ক্লিক করলে অন্য পেজে যাবে, ওটা কিভাবে জানা যায়? তাহলে আমার এর জন্য পেজ তৈরি করতে হবে। যেরকম দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলো পেজ তৈরি করছি, ঠিক আছে? index.html, border.html, list.html, ঠিক আছে? অনেকগুলো পেজ তৈরি করছি না? জি। দেখেন আমি কি করব, এই যে এখান থেকে flow.html এ গিয়ে এই যে লিংকের এখানে আমি দিলাম index.html, এটাকে নিলাম। আবার ধরেন এখানে আমি লিখে দেবো যে list.html, লিস্ট নামে কোনো মনে নাই, বর্ডারের একটা আচ্ছা, এটা নিচ্ছে না কেন, দেখি এখানে কি কি আছে। লিস্টেরও আছে, লিস্ট আসতেছে না। ভাই আমার স্ক্রিনটা একটু শেয়ার করবো? হ্যাঁ একটু পরে। border.html এরপর যেটা আছে, এরপর আছে কি list.html আছে একটা, দেখেন আমি লিখে দিলাম যে list ডট html। আরেকটা আছে হলো margin.html, মার্জিন। আমি এখন এটাকে রিলোড দিলাম, দেখেন এখানে ক্লিক করতেছি, এটা অন্য border.html, এখানে ক্লিক করতেছি, এখানে চলে যাচ্ছে। নাই ও আচ্ছা, ওগুলো প্রত্যেকটা এইতে চলে গেলে, এই দেখেন এটা আমার কি করতেছে, মার্জিনের এইতে চলে যাচ্ছে। কিছু কিছু বানান হয়তো ভুল হয়েছে, ওই জন্য পাচ্ছে না। এখন যদি আমি আর কি অন্য ট্যাবে ওপেন করতে চাই, তাহলে যদি এই লিংকটাই অন্য ট্যাবে ওপেন হবে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এখানে একটা প্রপার্টি নিতে হবে, টার্গেট ব্ল্যাঙ্ক সেভ করে দিলাম, সিলেক্ট করে দিলাম, ওই দেখুন অন্য ট্যাব ওপেন হয়েছে। দেখছেন আমাদের এই সাইটে এটা কি সিএসএস এ করা যাবে না? সিএসএস করা যাবে, তো আমরা শিখবো, অ্যাডভান্সে শিখবো, ঠিক আছে? অ্যাট্রিবিউট, আচ্ছা এরপরে আসেন, আচ্ছা ফ্লোটিং শেষ হয়ে গেল।